নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব আগের যে ভিডিওতে আমি আলোচনা করলাম সে সম্পর্কে আমি একটু বিশ্লেষণ করব এবং 1950 সালের পরে পরে কোন কোন বাঙালি বড়লোক হয়েছেন তাদের সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে ফাইন্যান্সিয়াল যে শিফটটা আছে সেটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। মানে আগে ছিল কলকাতাতে, কলকাতা থেকে কোন কোন সিটিতে ছড়িয়ে পড়েছে, তোমরা যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা আছে সেটা দেখলেই বুঝতে পারবে। এবার তোমাদের যে আগের যে ভিডিও আছে সেটা নিয়ে আমি তোমাদের কিছু বলছি, যেটাতে আমি আগের ভিডিওতে তোমাদের স্লাইডসের মাধ্যমে দেখিয়েছিলাম যে অবিভক্ত বাংলাতে কোন কোন বাঙালি বড়লোক ছিল। ঠিক আছে, তো তাদের তোমরা হয়তো দেখোনি, তোমরা বুঝতে পারোনি। আমি দেখলাম যে অনেক জায়গাতে 1 মিনিট 10-12 সেকেন্ড পরেই তোমরা স্কিপ করে বেরিয়ে গেছো, পুরো ভিডিওটা তোমরা চেক করোনি। এভারেজ যেটা ভিউ টাইম আমি পেয়েছি। তো আমি প্রথম থেকে তোমাদের বলছি যে সব থেকে যে ধনী ব্যক্তি ছিল তার নাম ছিল হচ্ছে জগৎ শেঠ, নো ডাউট। 1600 থেকে 1700 মাধ্যমে মাঝে যে ব্যক্তি সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে জগৎ শেঠ। কিন্তু যেহেতু জগৎ শেঠ যেহেতু বাঙালি নন, আমি তার নাম আমি করছি না। আগের ভিডিওতেও করিনি, এই ভিডিওতে আমি করছি না। তো জগৎ শেঠ নো ডাউট খুব বড় লোক ছিলেন। তো জগৎ শেঠের কথা যেহেতু আমি আনলাম, তো একটা হিসাব অনুমান করা যায় যে 1750 কিংবা 60 সালে এই টাইমের মধ্যে, 1730-40-এর মধ্যে ওনার সম্পত্তির পরিমাণ ছিল আজকের মূল্যে ছেড়ে দাও। তখনই 1750 সালে ওনার যে সম্পত্তি ছিল তার পরিমাণ ছিল 14 কোটি টাকা। বুঝতে পারছো, এখনও 1 কোটি টাকা কেউ বানাতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই ওনার ছিল 14 কোটি টাকা, মানে এত তিনি বড় লোক ছিলেন। কয়েক বিলিয়ন ডলার সম্পত্তি, মানে 100 বিলিয়ন ডলারের উপরে সম্পত্তি ওনার ছিল, এটা এস্টিমেট করা যায়। এবার বাঙালি, কিন্তু তিনি বাঙালি ছিলেন না। ঠিক আছে, যেহেতু বাঙালি ছিলেন না সেই জন্য আমি তার নাম করলাম না। এবার যে যাদের যাদের আমি নাম করবো, মানে আগের যে ভিডিওতে বলেছিলাম তাদের সম্পর্কে একটু বলছি। প্রথম যে বড়লোক যিনি ছিলেন তিনি হচ্ছেন রানী ভবানী। রানী ভবানী হচ্ছে যে যে তোমাদের আমি বলেছি আগে যে নাটোরের যে ছিলেন, তিনি জমিদার ছিলেন। নাটোর হচ্ছে একটি শহর। নাটোর হচ্ছে একটি শহর এবং সেটা হচ্ছে রাজশাহী জেলার মধ্যে। ঠিক আছে, রাজশাহী উপজেলার মধ্যে। তো এবার কথা হচ্ছে বাংলা আসে কিন্তু কোনো কালেই তোমাদের ডিস্ট্রিক্ট ছিল না। সরি, ওখানে ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা কিন্তু নেই। তো যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেটার নাম হচ্ছে রাজশাহী। তো রাজশাহী কিন্তু উনি জমিদার ছিলেন, ওনার ফ্যামিলি জমিদার ছিলেন। এবং রাজশাহী ওনার শুধু রাজশাহী নামটাই রাজশাহী ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের এখন অনেক জায়গা আছে যেগুলো কিন্তু ওনার আন্ডারে ছিল। তার মধ্যে বর্ধমানের কিছু জায়গা আছে, মুর্শিদাবাদের কিছু জায়গা আছে, মালদার কিছু জায়গা আছে। তো সমস্ত মিলিয়ে ওনার যে এস্টিমেটেড যে জমিদারির যে জায়গাটা কভার করা ছিল সেটা হচ্ছে, তোমরা কল্পনা করতে পারবে না, 31,000 স্কোয়ার কিলোমিটার। বুঝতে পারছো, আজকে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হচ্ছে সমস্ত জায়গা মিলিয়ে সাইজ হচ্ছে 81,000 স্কোয়ার কিলোমিটার। তো ওনার কিন্তু যে সম্পত্তি ছিল, মানে যে জমিদারি ছিল, সেটা কিন্তু 31,000 স্কোয়ার কিলোমিটার ছড়িয়েছিল, যেটা মোটামুটি ধরে নাও আজকে বাংলার যেটা আছে মোটামুটি তার ধরে নাও 30 থেকে 40% জায়গা কিন্তু ওনার আন্ডারে ছিল। পশ্চিমবঙ্গের কথা বলছি, যদি পুরো বাংলার কথা ধরো তাহলে মোটামুটি 20% মতন ওনার আন্ডারে ছিল। পুরো বাংলার 20% জমিদারি ছিল হচ্ছে ওনার আন্ডারে। এবং উনি এত জমি অধিকার করে রাখতেন যে ওনাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। ঠিক আছে, অর্ধবঙ্গেশ্বরী ওনাকে বলা হতো। এবং উনি কেন বড়লোক ছিলেন? উনি বড়লোক ছিলেন হচ্ছে তোমরা দেখতে পাবে ওনার কিন্তু নেটওয়ার্ক কত সেটা বলা নেই, কিন্তু ওনার আমলে এতটাই ইমপ্রুভ করে গেছিলো এই নাটোর রাজ যেটা আছে, নাটোরের জমিদারি। তো ওনার টোটাল ট্যাক্স কালেকশন দাঁড়িয়েছিল তখনকার মধ্যে হাতে 1780-90 এরকম টাইমের মধ্যে, 1740-50, মানে ওনার টাইমে একটি সময় এসেছিল যখন ওনার ট্যাক্স কালেকশন শুধু ওনার জমিদারি থেকে আসতো 1 কোটি টাকা, 1,10,00,000 টাকা মতন ওনার ট্যাক্স আসতো। ঠিক আছে, এর মধ্যে 50% দিয়ে দিতে হতো যে মেন যে আছে গভর্নমেন্ট, মানে সে সময় ছিল হচ্ছে নবাবের আন্ডারে, প্রথমে নবাবের আন্ডারে, তারপরে ব্রিটিশদের আন্ডারে চলে এসেছিলো। তো 50% শেয়ার ওনাকে দিতে হতো। ঠিক আছে, তার মানে কত টাকার মালিক ছিলেন তোমরা একবার কল্পনা করে দেখতে পারো। তো এখনকার সম্পত্তিতে তো উনি পাক্কা বিলিয়নার ছিলেন। ঠিক আছে, আরেকজন যার আমি নাম করেছি তার নাম হচ্ছে রামদুলাল সরকার। রামদুলাল সরকার যিনি ছিলেন তিনি কিন্তু বিজনেসম্যান ছিলেন, জমিদার ছিলেন না। এবং তার বাবা মা যেটা ছিল, তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, তার বাবা মাকে মারাঠায় ইনভেশনের সময় এত দৌড়াদৌড়ি করতে হয়েছিল, সে সময় কিন্তু ওনার বাবা মা মানে শরীর খারাপ হয়ে মারা গেছিলেন। কিন্তু উনি ছোটোবেলা থেকেই মানে অনাথ হয়ে পড়েও কিন্তু হাল ছাড়েননি, বড় বিজনেস তৈরি করেছিলেন। ওনাকে বানিয়ান বলা হতো। ঠিক আছে, বানিয়ান বলা হতো। এবং উনি কিন্তু
প্রথম বাঙালি হিসাবে ট্রেড রিলেশন স্থাপন করেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে 1780 থেকে 1810 সালের মধ্যে তার যে জাহাজ আছে সেগুলো কিন্তু প্রচুর এক্সপোর্ট করতো জিনিসপত্র ইউএসএতে। ফিলাডেলফিয়া থেকে শুরু করে নিউ ইয়র্ক সমস্ত জায়গাতে তার যে ফেরি ছিল, মানে যে জাহাজ ছিল, সেটা কিন্তু ভিড়তো, ঠিক আছে। ওনার 10টার উপর কিন্তু জাহাজ ছিল, এটা মনে করা হয়। তো ওনার যে হচ্ছে আরেকজনের কথা আমি বলছিলাম, তিনি একটু পরে এসেছিলেন, তার নাম হচ্ছে মূর্তিলাল সিল। এই মূর্তিলাল সিলও কিন্তু প্রচুর ধনী ব্যক্তি ছিলেন, এবং কতটা ধনী ব্যক্তি ছিলেন তোমাদের আমি একটা জিনিস তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে কতটা উনি ধনী ব্যক্তি ছিলেন মূর্তিলাল সিল। তো মূর্তিলাল সিলও কিন্তু বানিয়ান ছিলেন, মানে উনিও একজন ট্রেডার ছিলেন। উনি ওনার 13টা জাহাজ ছিল, এবং ওনার অনেক প্রপার্টি ছিল, মানে 20টার উপর ওনার বাড়ি ছিল, ঠিক আছে, পুরো কলকাতাতে। এবং একটি যে মেন যে বাড়ি আছে, এটা এক্সপেক্ট করা যায় মাল্টিপল বাড়ি ছিল, 20 আমি বলবো না, মাল্টিপল বাড়ি ছিল। এবং যে এখনও কিন্তু ওনার মেন বাড়ি যেটা রয়েছে তা হচ্ছে যে মূর্তিলাল সিল যিনি ছিলেন এত বড় লোক ছিলেন, এত ধনী ব্যক্তি ছিলেন যে ওনাকে রস চাইল্ড অফ কলকাতা বলা হতো। এবার রস চাইল্ডকে তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে, আমি এই নিয়ে বিস্তৃত কিছু বলছি না। খুব বড় লোক একটি ফ্যামিলি ছিল। এবার এনার আমলে এই মূর্তিলাল সিল তখন কতটা বড় লোক ছিলেন তোমাদের একবার একটা হিসাব দিয়ে তোমাদের বলতে পারি। তো ইনি কিন্তু এই যে হিন্দু স্কুল আছে, হিন্দু স্কুলকে একবার তিনি 50,000 টাকা ডোনেট করেছিলেন, ঠিক আছে, শুধু ডোনেশনের মাধ্যমে খরচা করেছিলেন। এবার তিনি কিন্তু স্কুলটা যে করেছিলেন সেটা না, ডোনেট করেছিলেন, ঠিক আছে। একটা স্কুল করা, ডোনেট করা, দেখো মানে স্কুলটা অলরেডি হয়ে গেছিলো। তোমরা হয়তো জানো না যে এই হিন্দু স্কুলে কিন্তু এত টাকা খরচা ঢেলেছিলেন হচ্ছে আমাদের শিলবাবু। তো শিলবাবু যিনি ছিলেন 50,000 টাকা দিয়েছিলেন, এবং উনি কিন্তু স্কুলটা করেনি, মানে ওনার কিন্তু নাম তোমরা হয়তো জানো না। যেরকম তো যেটা আমি আগের দিন বলিনি, সেটা হচ্ছে 1950 সালের পরে কোন কোন বড়লোক বাঙালিরা তৈরি করেছে। তো তোমরা এখানেই বুঝতে পারবে যে বাঙালির যে এই ক্যাপিটাল যে মনোপলি যেটা আছে সেটা কিন্তু বেঙ্গল থেকে শিফট হয়ে চলে যাওয়া হচ্ছে আমেরিকাতে। তো 1950 সাল থেকে 2010 সাল পর্যন্ত যিনি সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে অমর গোপাল বোস। ইনি বোস হেডফোন যেটা বোস সাউন্ড সিস্টেম যেটা আছে তার মালিক, এবং বোস সাউন্ড সিস্টেম যেটা আছে সেটা কিন্তু খুবই পরিচিত নাম, একটি খুবই পরিচিত ব্র্যান্ড আমেরিকা যুক্তরাষ্ট্রে এখনও। এবং এর যে শোরুম কলকাতাতেও তোমরা দেখতে পাবে আছে, এবং এর যে হেডফোনগুলো আছে সেগুলো তোমরা অ্যামাজনেও কিনতে পাবে। খুব সম্ভবত 16,000 টাকা, 16,000 নয়তো 18,000 টাকা থেকে দাম শুরু, 18,000 থেকে বোধহয় 40-50,000 টাকা পর্যন্ত রয়েছে। আমি ঠিক জানি না, দেখে আমাকে বলতে হবে। তবে দামের বিশাল, মিনিমাম তোমাকে পেমেন্ট করতে হবে 18,000 টাকা, তারপরে তুমি কিন্তু এই যে হেডফোনটি আছে পাবে অ্যামাজনে। এবং কথা হচ্ছে যে এই যে বোস যে কোম্পানি আছে এটা কিন্তু যথেষ্ট পরিচিত নাম আমেরিকাতে। খুব সম্ভবত 4 নম্বর হেডফোনের দিক থেকে 4 নম্বরে রয়েছে। নয়েজ ক্যান্সেলেশন খুবই এর ভালো, এবং নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজিটাও মানে তিনি খুব সম্ভবত যে পৃথিবীর যে কিছু ব্যক্তি এই টেকনোলজিটা আবিষ্কার করেছেন তার মধ্যে কিন্তু এনারও নাম রয়েছে, অমর গোপাল বোস। অমর গোপাল বোস ফোর্বস লিস্টেড বিলিয়নার ছিলেন 2011 সালে তিনি মারা যাওয়ার আগে পর্যন্ত, এবং তিনি ওয়ার্ল্ডের 400 নম্বর বড়লোক ছিলেন, 400 থেকে 401 নম্বর বড়লোক ছিলেন। তার সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন তখন ছিল, ঠিক আছে। যদিও তিনি প্রফেসরিও তার সাথে করতেন, কিন্তু তার মানে আমি বলতে চাইছি যেটা মেন প্রফেশন সেটা কিন্তু তার একাডেমিক দিক থেকেই দেখতে হবে, কিন্তু তিনি ফোর্বস লিস্টেড বিলিয়নার ছিলেন। তো উনি মারা যাওয়ার পরে সেটা কিন্তু MIT 70% নিয়ে নেয়, মানে মেজরিটি অফ শেয়ার হোল্ডার হয়ে যায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, MIT হয়ে যায়। তো তারপরে উনি 2011 সালে যখন মারা গেলেন, তারপরে যে সব থেকে ধনী ব্যক্তিটি এখন আছেন তিনিও কিন্তু ইউএসের। আগের যিনি ছিলেন অমর গোপাল বোস, ইনিও ইউএসের ছিলেন, ম্যাসাচুসেটসে থাকতেন। আর ইনি যে এই ব্যক্তি যিনি আছেন তিনিও কিন্তু ইউএসের, যে বাঙালির কথা আমি বলবো এখন। আর তিনি যদিও থাকেন হচ্ছে তার যে কোম্পানি বেস সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। ইনি হচ্ছেন আর কেউ না, সঞ্জিত বিশ্বাস। তো সঞ্জিত বিশ্বাসের নামও তোমরা ফোর্বস লিস্টে দেখতে পাবে। ইনিও কিন্তু খুবই পড়াশোনা ভালো ছিলেন, ইনিও কিন্তু আশ্চর্যজনকভাবে MIT থেকেই পড়েছিলেন। অমর গোপাল বসু MIT থেকে পড়েছিলেন, ইনিও MIT থেকে পড়েছিলেন। MIT হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন দ্য ওয়ার্ল্ড, IIT থেকে উপরে র্যাঙ্কিংয়ে আছে। তো
হ্যাঁ, তো ইনি দুজনে বড়লোক। এনার যে সম্পত্তি আছে, এনার সম্পত্তি এখন যেটা আমি খুব সম্ভবত, আমি এখন আজকের র্যাঙ্কিং ক্যালকুলেশন করিনি, এই সঞ্জিত বিশ্বাসের সম্পত্তির পরিমাণ $4 বিলিয়ন উপরে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও 30 থেকে 35 হাজার কোটি টাকার সম্পত্তির এনার মালিক। ইনি হচ্ছে আইটি কোম্পানি সামসারা ইঙ্কের যুগ্ম প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো এই হলো ভিডিও। তো তোমরা বুঝতে পারলে কি করে বেঙ্গল থেকে শিফট হয়ে গেল, যে মানে বাঙালি যে পুঁজি যেটা ছিল সেটা কি করে ট্রান্সফার হয়ে গেল বেঙ্গল থেকে আমেরিকাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ধন্যবাদ শোনার জন্য।